হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টার অভিনন্দন। আগামী বছরের রোডম্যাপ প্রকাশ। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ, সম্পৃক্ততা পাওয়া গেছে ৩০ জনের। সারা দেশে শুরু হলো এইচএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানালেন শিক্ষা উপদেষ্টা। এবং ইরানের পরমাণু স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। তেহরানের সাথে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন। স্বাগত এশিয়া নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের হজের জন্য এরই মধ্যে রোডম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে। প্রধান উপদেষ্টা বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে সেগুলো যেন না হয় সেসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য এরই মধ্যে পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং 10 জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম নিহত আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী রোববার তদন্ত প্রতিবেদনের ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন জানায়, আবু সাঈদকে হত্যার ঘটনায় ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। গত বছরের ১৬ জুলাই ছাত্র জনতা আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। পরে ১৮ আগস্ট নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তাছাড়া চলতি বছরের ১৩ জানুয়ারি সাঈদের পরিবার ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগও দায়ের করেন। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের ২ সদস্য এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ কারাগারে রয়েছেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ৩০ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। বিচার বিভাগ পৃথকীকরণ ও বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত ঐতিহাসিক মাসদার হোসেন মামলায় রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি ও বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায়কে কেন্দ্র করে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে অসুস্থ বানিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তিনি আরও বলেন, মাসদার হোসেন মামলার নির্দেশনা বাস্তবায়নের মধ্যেই বিচার বিভাগের স্বাধীনতা নিহিত। যে প্রক্রিয়ার মাধ্যমে তৎকালীন প্রধান বিচারপতিকে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়ার পর এই শৃঙ্খলা বিধিটিকে অ্যাকসেপ্ট করা হয়েছিল অ্যাক্টিং প্রধান বিচারপতির নেতৃত্বে, যেখানে 9 জন বিচারপতি আগে ভিন্ন আদেশ দিয়েছিলেন, সেখানে পরবর্তীতে প্রধান বিচারপতির রেজিগনেশন এবং নতুন অ্যাক্টিং বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে
5 জন বিচারপতির মাধ্যমে সেই শৃঙ্খলা বিধিটিকে গ্রহণ করে ফেলা হয়েছিল। অথচ সেই শৃঙ্খলা বিধি ছিল আমাদের অধস্তন বিচারকদের জন্য সবচাইতে বেশি অন্যায়, অবমাননাকর, অমর্যাদাকর এবং তাদের স্বাধীনতার পথে সবচাইতে বড় বাধা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বেলা 12:50 সিইসি কাজী হাবিবুল আওয়ালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। মামলায় তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। কোভিড ও ডেঙ্গুর শঙ্কার মধ্যে দেশের 11টি শিক্ষা বোর্ডের 12.5 লাখ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বসেছে। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়েছে। সারা দেশের 9,314 শিক্ষা প্রতিষ্ঠানের 2,797 কেন্দ্রে এবার পরীক্ষা হচ্ছে। 2023 সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাস এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। এ বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এই পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছিল। সে কারণে সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লেগে যায়। যানজটের বিপদ এড়াতে অনেকেই বেশ খানিকটা সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন। সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্রে পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এ সময় তিনি সামগ্রিকভাবে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বলেন, প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। নারী এবং 49.4% হচ্ছেন পুরুষ, মানে ছেলে। আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারবো এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারবো। শুধু আইনের প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। মন্ডলা নামের রিপোর্ট। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস 2025 উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বহুমাত্রিক সমস্যা, যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাদক শুধু দেশীয় নয়, একটি বৈশ্বিক সমস্যা। আমরা সকলেই জানি মাদক দ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বর্তমানে একটা বৈশ্বিক সমস্যা। বর্তমান বিশ্বে যে সমস্ত সমস্যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, মাদকাসক্তি তার একটা অন্যতম। মাদকের ভয়াল থাবায় দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে, এতে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। মাদক চোরাচালানে শিশু ও নারীদের ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দেশের মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এই গহীন কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে বলেন, দেশের প্রধান দুই শত্রু মাদক ও দুর্নীতি। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এর কালো থাবা বিস্তৃত। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইউরোপীয় ইউনিয়ন আগামী দিনে অনুদান ঋণের বাইরে গিয়ে উন্নয়নে অংশীদার হতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপির সঙ্গে ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান। তিনি বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে সবাই স্বস্তি বোধ করে। আগামী সংসদকে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করতে যাচ্ছে। এছাড়া বিচার বিভাগের আলাদা সচিবালয় ও
ইইউ ফান্ডিং করতে আগ্রহী। আমির খসরু বলেন, বৈঠকে আগামী নির্বাচন ও বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে ইইউ রাষ্ট্রদূত স্বস্তি জানান। বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজের সরকারের স্মরণ সভা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী। এ সময় তিনি বক্তব্যে মরহুম আব্দুল আজিজ সরকারের রাজনৈতিক জীবন, দলের প্রতি তার নিঃস্বার্থ শ্রম ও আত্মত্যাগ এর কথা তুলে ধরেন। এবার সারা বাংলার খবর। কক্সবাজার সদরে পারিবারিক বিরোধে ওসমান শওকত নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে ভাড়ুয়াখালী এবং রামু রশিদ নগর সংলগ্ন রেলপথ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক সদর উপজেলার ভাড়ুয়াখালী আদর্শ গ্রামের মৃত হামিদ হোসেনের ছেলে। পুলিশ জানায়, পারিবারিক দ্বন্দ্ব ও সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ওসমান শওকতকে তার আপন বড় ভাই সাইফুল ইসলাম ও কাউসার ওসমান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক নাবিক দিবস রাজধানীর মহাখালী রাওয়া কনভেনশন হলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী। আওয়ামী ফ্যাসিবাদের দোসর নিশাত জাহানের সংবাদ সম্মেলনের প্রতিবাদে উল্টো সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি কাল্পনিক ঘটনা বর্ণনা করে সংবাদ সম্মেলন করেন নিশাত জাহান, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ছাড়া কিছুই নয়। এ সময় নিশাত জাহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টার অভিনন্দন। আগামী বছরে রোডম্যাপ প্রকাশ। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ, সম্পৃক্ততা পাওয়া গেছে ৩০ জনের। সারা দেশে শুরু হলো এইচএসসি পরীক্ষা। প্রশ্নফাঁস ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে, জানালেন শিক্ষা উপদেষ্টা। এবং ইরানের পরমাণু স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। তেহরানের সাথে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন। এশিয়ান নিউজে পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।